গল্পকরণে আপনারা শুনছেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা গল্প নৃশংস। নৃশংসের তৃতীয় পর্ব আজ। সাধু জেলে থাকতে খুব ভোরে ওঠার অভ্যাসটা বাধ্য হয়ে করেছিল। জেল থেকে বেরিয়ে এই ২-৩ দিনে যেখানে শুবার সুযোগ পেয়েছে বেলা অবধি ঘুমিয়ে তা উসুল করেছে। ছেলেবেলা থেকেই দেরিতে উঠা তার অভ্যাস, এজন্য মায়ের পিঠুনি আর চিমটি কম খায়নি। কিন্তু মায়ের মৃত্যুর পর সব ব্যাপারেই প্রচুর স্বাধীনতা তার জুটে গিয়েছিল। বাবা তো অন্য জগতের বাসিন্দা, তার নিয়মকানুন, দিন কাটানো বা জীবনযাপনের রীতিনীতি ছিল সম্পূর্ণ আলাদা, কারো সঙ্গে তা মেলাবার নয়। আর সাধু যে তারই ছেলে বাবা যেন তাও জানত না। কে নাকি একটা ছেলে বাড়িতে মানুষ হচ্ছে এইরকম। তার ফলে মাই ছিল সাধুর একমাত্র গার্জেন। যতদিন মা বেঁচে ছিল লেখাপড়া হয়েছিল, তারপর মা মরল, সেটুকু গেল। সাধুর কিছুদিন তখন কি আনন্দ! বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোয়। কেউ চিমটি কেটে চুল খামছে দিয়ে স্কুলে যেতে তার আর এখনও ওঠা লাগে না। সাধুর মা মারা গিয়েছিল গলায় দড়ি দিয়ে। অন্তত ছেলেবেলার স্মৃতি এবং লোকজনেরা তাই বলে। পরে জ্ঞান বুদ্ধি হয়ে তার যখন ফাঁসিবিদ্যা হাতেখড়ি হল, সাধু প্রথমেই সন্দেহ করেছিল মায়ের মৃত্যুটা আত্মহত্যা নয়। কিছু আবছা স্মৃতি তার মনে ভেসে এসেছিল তখন। বর্ষার রাত ছিল সেটা। বাবা মার কি নিয়ে প্রচণ্ড মারামারি হয়েছিল সন্ধ্যাবেলায়। তার ফলে সে রাত আর খাওয়া দাওয়া হলো না। পেটে খিদে নিয়ে তো ঘুম আসে না কারো। হয়তো তরন্দা মতো এসেছিল বড়জোর। হঠাৎ সাধু শুনে কালু মুখুজ্জে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। কোথা থেকে কান্নাটা আসছে ঠাহর করতে একটু দেরি হলো সাধুর। ঘর ঘুটঘুটি অন্ধকার, বাইরে বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু ছাদ আর গাছপালার পাতা চুইয়ে তখনও টুপটাপ করে জল ঝরছে। প্রচণ্ডভাবে পোকামাকড় আর ব্যাঙ ডাকছে। কানে তালা ধরে যাবার উপক্রম হয়েছিল সাধুর। তার মধ্যে বাবার হেরে গলার কান্নার শব্দ নিয়ে গোলমালে পড়া অস্বাভাবিক একটু ছেলের পক্ষেই। বাবাই যে কাঁদছে তা তক্ষুনি বুঝেছিল, কারণ মদ খেয়ে বাবার মাঝে মাঝে অমনি করে কান্না পেত। সাধু পেন্ডুলটা এক হাতে ধরে উঠে দাঁড়িয়েছিল। ফাঁস দিলে প্রায়ই গেরো পরে পেন্ডুলটার দড়ি তার বিপত্তি ঘটাত বলে সে সময় সেরকমের দড়ি পরানোর ফাঁক ফাঁক দুটো গুজে রাখত পেটে এবং শুলে তা সম্ভবত খুলে যেত। সাধু উঠে অন্ধকারে প্রথমে মাকে ডেকেছিল। সাড়া না পেয়ে ব্যাপারটা দেখতে পা বাড়িয়েছিল। সেই সময় কারো সঙ্গে তার ধাক্কা লাগে। সে চেঁচিয়ে উঠেছিল, মা! ওটা তার মাই বটে, কিন্তু মা যেন শূন্যে ভেসে আছে। সে এক হাতে আঁকড়ে ধরল, মা দুলছে বলে মনে হল। সাধু ভয় পেয়ে আবার চেঁচিয়ে উঠেছিল, মা! তখন কালু মুখুজ্জে বাইরে থেকে কান্না থামিয়ে গর্জে উঠেছিল, কেরে শালা, ফাটছিস কেন মামা করে? কালু মুখুজ্জের ভাষায় আলাদা। সাধু বাবাকে গ্রাহ্য করত না অবশ্য, সম্পর্ক ছিল না তাই। সে পাল্টা চেঁচিয়ে বলেছ, মা এখানে ঝুলছে কেন? চুপ শালা, শুয়ে পড়, তোর মা সজ্ঞে গেছে। মায়ের কথা ভাবলেই বাবার ওই চাপা ভয়ঙ্কর গর্জন শুনতে পায় সাধু, এখনো পায়। কিন্তু আজ তার দৃঢ় বিশ্বাস বাবা মাকে ফাঁস লাগিয়ে মেরে ঝুলিয়ে দিয়েছিল। সাধু খুব নিরাসক্ত হয়ে পড়ে এসব কথা ভাবলে তার মনে হয় কাজটা হয়তো শেষ পর্যন্ত ভালোই হয়েছিল। মা বেঁচে থাকলে সে কি অমনি করে যেখানে খুশি বেড়াতে পারত, যা মন চায় করতে পারত? বাবা মার ব্যাপারটা কি কাজে লাগে সাধু বুঝতেই পারে না। সাধুর যখন ঘুম ভাঙল তখন বাইরে রোদ বেশ ঝকমক করছে। কয়েক মুহূর্ত সে বুঝতে পারল না কোথায় শুয়ে আছে। সাদা কাপড় টান টান হয়ে বেঁকে উঠে গেছে কোথায়। শেষ দেখার জন্য সে পাশ ফিরল। তারপর সব মনে পড়ল। বোস সাহেবের তাঁবুতে মেজের শতরঞ্জি পেতে সে শুয়ে পড়েছিল। তখন প্রায় শেষ রাত। বোস সাহেবের বউ শুল ক্যাম্প খাটে। সাধুর পাশাপাশি মেঝে শুল বোস সাহেব। তারপর হঠাৎ যেন উঠে গেল কোথায়, আর এলো না। কোথায় গিয়েছিল সে? সাধু দেখল জায়গাটা এখনো খালি। বোস সাহেবের কম্বলও নেই। পরক্ষণে চমকে উঠল সাধু। তাহলে এতক্ষণ
সে আর বোস সাহেবের বউ তাকে তাঁবুতে ঘুমিয়েছিল। তার রক্ত চঞ্চল হয়ে উঠল সঙ্গে সঙ্গে। কি সুযোগ না গেছে? সুযোগ আবার আসতে পারে, কিন্তু আবার যদি এরকম গাঢ় বিশ্রী ঘুম এসে যায়। বোস সাহেবের বইয়ের হাতে, কানে ও গলায় কি আছে এই মুহূর্তে মনে পড়ছে না, যদিও কাল রাতে ওসব কিছু লক্ষ্য করেনি সে। ছিল কি কিছু? থাকবে না কেন? এত টাকা পয়সা নিয়ে কারবার, একটা আস্ত মোটর গাড়ির মালিক, তার বউয়ের গয়না থাকবে না? এটা কি কথা হলো? সাধু দেখল, আশ্চর্য, তুলোর কম্বলের উপর একটা পশমি কালো কম্বল চাপানো রয়েছে। তাই প্রচুর ওম তাকে আরামে প্রচণ্ড রকমের একটা ঘুম দিয়েছিল। সে উঠে বসল। তারপর দেখল বোস সাহেবের বউ আম গাছের তলায় স্টোভ জেলে পাউরুটি সেঁকছে। সটান সেখানে চলে গেল সাধু। প্রথমে তাকে হাতের দিকে তাকাল, নিরাশ হল। শুধু কাঁচের চুড়ি ছাড়া আর কিছু নেই, না শাখা না নোয়া, স্রেফ সিঁথিতে এক ফালি ক্ষীণ সিঁদুর নিয়েই এওতি। বাহ, এ তো বেশ অদ্ভুত। কান লক্ষ্য করে সাধু আরও নিরাশ হল। দুটো সাদা পাথরের ফুল মাত্র, গলাতে যে হাত টান নেই তাও বোঝা যায়। না, আছে আছে। চোখ জ্বলে উঠতে গিয়ে আবারও মিয়ে পড়ল সাধু। পুঁথির হার। সাধু পেছন দাঁড়িয়ে মনে মনে গর্জাল, শালাদের শুধু ভরং, কে জানে গাড়িটাও খেলনা কিনা। লতা ঘাড় ঘুরিয়ে ওকে দেখে মিষ্টি হাসল। উঠে পড়েছ? মুখ ধুয়ে ফেলো ভাই, চা করছি। সাধু বলল, দাদা কোথায় বৌদি? গাড়িতে ঘুমোচ্ছে। লক্ষ্মীটি, জাগিয়ে দাও না ভাই। সাধু এগিয়ে গেল গাড়ির কাছে। হুট তুলে পেছনের দিকে কুকড়ে ঘুমোচ্ছে জুয়ারি। এখনো নাক ডাকছে। কম্বলটা গাড়ির নিচে পড়েছে। একটা ফুল হাতা পুরো সোয়েটার আর ডোরাকাটা পায়জামে পরে দিব্যি ঘুমোচ্ছে লোকটা। সাধু চাপা গলায় ডাকল, দাদা দাদা, উঠুন, উঠে পড়ুন। অদ্ভুত ঘুম তো। তক্ষণে নাক ডাক্কাটা থেমে বোস সাহেবের লাল চোখে তাকাল। আবার চোখ বুঝল। সাধু হাসি চেপে বলল, দাদা, বৌদি চা করছে, উঠুন। বোস সাহেব জড়ানো গলায় বলল, ব্যাটটি কই? কি বলে রে বাবা? সাধু স্টোভের কাছে গিয়ে বলল, দাদা উঠছে না, কি যেন বলছে, ব্যাটটি দাও। লতা হেসে উঠল, এত বেলায় আর কেউ ব্যাটটি খাবে কি? ও কি ভেবেছে বাড়িতে শুয়ে আছে? তুমি তো মুগ্ধ, আমি দেখছি। সাধু আড়মোড়া ছেড়ে খুশি খুশি ভাব প্রকাশ করল। সে এখন এদেরই একজন হয়ে গেছে। সেরকম চালচলন তাকে মেনে চলতে হবে বইকি। তাঁবুতে ঢুকে মাথার কাছ থেকে বালিশ করা ঝোলাটা হাতড়াল সে। কিছু লণ্ডভণ্ড হয়নি তো? হয়নি দেখে আশ্বস্ত হল। কাঁধে ব্যথার কারণ নিশ্চয়ই স্নো আর তেলের শিশিটা। সে পেস্ট বের করল। ইস, চেপটে গেছে একেবারে। নতুন ব্রাশে পেস্ট লাগিয়ে খুব দাপটে দাঁত ঘষতে সে দিঘির ঘাটের দিকে চলে গেল। মেলার অনেকগুলো দোকান ইতিমধ্যে খুলে গেছে, কিন্তু একেবারে খা খা বললেই চলে। চা আর খাবারের দোকানে যে অল্প স্বল্প ভিড়, তা দোকানদারদেরই। গ্রামটা পেছনের দিকে। গ্রাম আর মেলার মধ্যে যে এক বিশাল দিঘিটা রয়েছে, ঘাটের এক পাশে সেকেলে শিব মন্দির। তার চত্বরে অনেক লোক রোদ পোহাচ্ছে। ঘাটে কিছু লোক এত ঠান্ডায় কাঁপতে কাঁপতে স্নান করছে, কেউ হাত মুখ ধুচ্ছে। সাধু সিঁড়িতে দাঁড়িয়ে জোর ব্রাশ চালাল। মুখ ভরা ফেনা নিয়ে সে চারপাশের লোকজনকে খুব তাচ্ছিল্য করে দেখছিল। এদিকে ওদিকে আরও কিছু ঘাট আছে। সেখানে গ্রামের মেয়েরা থালা হাড়ি ধুচ্ছে, জল ভরছে। একপারে সার্কাস আর ম্যাজিকের তাঁবু। মাঝে মাঝে বাঘ ডেকে উঠছে। সাধুর মনটা খুশিতে ভরে গেল। আজ সার্কাস দেখবে। সিনেমাও এসেছে। চারদিকে অস্ফুট কত রকম শব্দ করে একটা বড় রকমের আনন্দের দরজা খোলা হচ্ছে। এই মুহূর্তে শ্যামকে সামনাসামনি পেলে সাধু সহজেই ক্ষমা করে দেবে। মুখ ধুয়ে মুখের ভেতরটা কেমন ঠান্ডা আর জ্বালা করছিল।
অভ্যাস নেই পেস্টে দাঁত মাজা, তাই অভ্যাস হয়ে যাবে কদিনেই। শেষ দিতে দিতে সে এগোল। তেঁতুলতলার কপাট চৌকাট তক্তপোষের পাহাড় জমে আছে। চকিত চোখে সে দেখে নিল জায়গাটা। দরকার হলে কি কোনো শিকার মেলবে কিনা এখানে। এদিকটাতে খোলামেলা একটাতে লোকজন থাকে। কপাট আর তক্তপোষ দিয়ে ঘর বানিয়ে নিয়েছে। বড্ড ফাঁকির ঘর। দরজা বলতে একটা চটের পর্দা ঝুলছে। টাকা পয়সা কোথায় লুকে রাখে ওরা। সাধু ঠিক করল সন্ধ্যায় একবার আসবে। মনোহারি দোকানের লাইনে এসে সাধু থমকে দাঁড়াল। তার শরীর অবশ হয়ে গেল সঙ্গে সঙ্গে। ঝুমুর আর সীমা দাঁড়িয়ে একটা দোকানের সামনে। কিছু কিনছে নিশ্চয়ই। একটা কম বয়সী হাফ প্যান্ট পরা ছেলেও তাদের সঙ্গে এসেছে। সাধু পারলে ভয়ানক ক্ষেপে গিয়ে প্রচণ্ড চেঁচিয়ে বলে উঠত, পুরে মরণি তোমরা, আসতে পেরেছ বেঁচে পড়তে। ঠান্ডা অবশ শরীরে প্রায় পা টিপে টিপে তাদের পেরিয়ে যাবার চেষ্টা করল সাধু। কিন্তু কে তার তীক্ষ্ণ ধূর্ত দৃষ্টিতে ওদিকে আটকে রাখছিল। ওদের পেরিয়ে গিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলল সে। তারপর মনে হলো আর কি তাকে ওরা চিনতে পারবে। সে পোশাক ছেড়ে চেহারা তো আর এখন তার নেই। অবশ্য সেই বন্দুকবাজ ঘোরেল মুক্তার বাবুটির মুখোমুখি পড়লে কি হয় বলা যায় না। ভালো মন নিয়ে মুখ ধুতে গিয়েছিল সাধু, ফিরল খারাপ মন নিয়ে। এত খারাপ কখনো তার হয়নি মন। এত তেতো, হতাশ, ক্ষিপ্ত আর সন্ত্রস্ত সে কখনো হয়নি। বোস সাহেব গাড়িতে বসে চা খেতে খেতে তাকে ডাকল, কামন ব্রাদার, আওজা ইয়াপন। সঞ্জয় বোস রাগ করে মেলা ছেড়ে চলে যাবে বলেছিল। শেষ অবধি গেল না। মেলা কমিটির কর্তারা এসে খুব সমবেদনা দেখিয়ে গেল। সেটা নিশ্চয় একটা বড় কারণ। তবে তার চেয়েও বড় কারণ যতীন দারোগার আকস্মিক আবির্ভাব। থানা হচ্ছে গোসাইতলার। অস্থায়ী পুলিশ ক্যাম্প মেলায় একটা বসানো হলো। যতীন দারোগা মাঝে মাঝে এসে দেখে শুনে যায়। এবার এসে সঞ্জয়কে দেখে চেঁচিয়ে উঠেছিল, হ্যালো বোস, তুমি এখানে? সঞ্জয় জুয়ারি যতীন দারোগাকে দেখে পারে তো ঘুষি মেরে পাথর ফাটায়। যতীন সরকারও কাটুয়ার লোক। ক্লাস স্কুল ফ্রেন্ড ছিল। পরস্পরের খোঁজখবর বরাবর রেখেছে। আইএ পড়তে পড়তে দুজনের পড়া ছেড়ে যুদ্ধে নাম লিখিয়েছিল। তারপর যতীন যুদ্ধের পর পুলিশে ঢোকে। সঞ্জয় ঢুকেছিল সার্কাসের দলে। যতীন সাব ইন্সপেক্টর থেকে থানার ওসি হয়েছিল। সঞ্জয় সার্কাস ছেড়ে জুয়ারি হল। এই গতিপথ অবশ্য সাবলীল নয়। অনেক টানাপোড়েন, উত্থান পতন ঘটেছে। তবে লতাকে যতীন দেখেনি। এই প্রথম দেখল। খুশি হয়ে বলল, বেঁচে গেছ হে বোস, এবার তোমার উন্নতি হবেই। আর কি, মেলায় সঞ্জয়ের দাপট বাড়ার পক্ষে এই যথেষ্ট। আর সব জুয়ারি সঞ্জয়ের ভাষায় নেহাত গাইয়া এবং আনি দুয়ারির মাল। সম্বল মুটে জুয়ার টাট আর একটা গ্যাস বাতি। সই গাছতলায় নয়তো বারোয়ারি আটতলায়। খেউ মন্দিরের ওদিকে গিয়েও মাথা গোজে। তারা ওই গাড়ি, তাঁবু, প্যান্ট, কোট, টাইওয়ালা রীতিমতো সাহেব জুয়ারির প্রতি ঈর্ষায় জ্বলে মরছিল। কত রকম চক্রান্ত করে বেড়াচ্ছিল তলে তলে। শ্যামকে হয়তো তারাই খানিকটা লেলিয়ে দিয়েছিল। এখন দারোগার সঙ্গে সঞ্জয়ের দহরম মহরম দেখে টেরা হয়ে গেছে। শ্যামকে যতীন দারোগা বিলক্ষণ চেনে। সব শুনে বলল, বোস, এবার শালাকে ঝুলিয়ে দিচ্ছি। বড় বার বেড়েছে কায়েতের পর। এখানে ওখানে টুকিটাকি মারধর করে হাত পাকাচ্ছে। কোন পথে এগোচ্ছে তা তো বোঝাই যায়। পরে তখন শালা আমার চোখের ঘুম কাটবে। অঙ্করে নিপাত করছি। আর সঞ্জয় বিয়ে করেছে। এতে যতীনের আনন্দ হবে না তো কার হবে? দারোগাও তো মানুষ, সংসারে মানুষ বই কি। ছাপোষা গৃহস্থের মতো বৌমাকে আশীর্বাদ করেছে। যেহেতু সে বন্ধুর চেয়ে বয়সে 2-4 বছরের বড়, বলেছে, বুঝলে বৌমা, একে আমি শালাটালা বলবো, দোষ নিও না কিন্তু। তোমার সঙ্গে আমার অন্য সম্পর্ক। ওদিকে সাধুর অবস্থা শোচনীয়। গোড়ায় কিছুক্ষণ যতটা পারে আড়ালে আড়ালে থাকবার চেষ্টা করছিল।
শ্যামার পরিণতি আজ করে আনন্দে ফেটে পড়ছিল। পরে কিন্তু দারোগা যত অধিক অধিক তাকায়, কথা বলে, তত সে পিছু হটতে হটতে কেটে পড়েছে মেলার ভিড়ে। একটা চায়ের দোকানের ভেতর সে দিয়ে গেছে শেষ অবদেহী। একটা চোখ বাইরে, অন্য চোখ দরমা বেড়ার দেয়ালের ঝোলানো ক্যালেন্ডারে। কত রকম সুন্দরী, কত গয়না পরা চেহারা সব, কিন্তু ছবির লোভনীয় সৌন্দর্য মুহূর্তে মুহূর্তে বিস্বাদ করেছে পুলিশের সম্ভাবনা। দারোগার চোখ কি জিনিস সাধুর চেয়ে বেশি করে কেউ তো আর জানে না। তার ভাবনা হচ্ছিল, কথায় কথায় বুসবাবুর তার কথা বলে বসবে না তো দারোগাকে? বললেই হয়েছে যে হরিণ মারার কালো মুখর্জির ছেলে সাধু। ব্যাস। সাধুর ধারণা অন্য সব ব্যাপারের মতো পুলিশদের মধ্যেও ব্যাপক যোগসূত্র আছে। সাধুর খবর তারে তারে প্রচার হয়ে সারা দেশের পুলিশে ছড়ায়নি, এটা অসম্ভব। জেলের অভিজ্ঞ দাগিরা তাকে সরকারের এই পুলিশি বন্দোবস্তর কত রকম হাল হদিশ বলতেছিল। শুনতে শুনতে সাধুর গায়ে কাটা দিয়েছিল। খুব অসহায় লেগেছিল নিজেকে। দুনিয়া জুড়ে যদি জাল পেতেছে, তাহলে তুমি বাঁচবে কেমন করে? তবে জেল থেকে বেরিয়ে অনেক বড় মাঠ, বহু জায়গায় সাধু বিচরণ করে এলো। আশ্বস্ত হয়ে দেখল যে সবখানে পুলিশ নেই। অত বড় খাগড়ির খড়ের বন, বিল, মাঠ, নদী নালার জগতে কোথায় পুলিশ, কোথায় আসামি ধরার ফাঁদ? ওইসব ফাঁদ বুঝে সুদে চলাফেরা করলেই তো তুমি দিব্যি গায়ে বাতাস দিয়ে ঘুরতে পারো। সাধু অনেক দেরি করে বেরিয়েছিল চায়ের দোকান থেকে। তাঁবুর ওদিকে দূর থেকে উকি মেরে দেখার পর তবে পা বাড়িয়েছিল। গিয়ে দেখল লতা বৌদির রান্না শেষ, সঞ্জয় জুয়ারি নেই। সাধুকে দেখে লতা বলল, কি ছেলে তুমি? তোমার জন্য বসে আছি কখন থেকে, স্নান করা হচ্ছে না? সাধুর মনের তলায় বিচিত্র একটা অনুভূতি শিরশির দিয়ে উঠল। তার জন্য বসে আছে বোস সাহেবের বউ। সে হাসল। মেলায় ঘুরলাম বৌদি, দাদা কই? লতা গর্বের সঙ্গে বলল, বন্ধুর সঙ্গে বেরোলো, এগিয়ে দিতে গেছে। তুমি ভাই পাহারা দাও তো এখানে, বড্ড কাকের উৎপাত। আমি স্নানটা সেরে আসি। সাধু লতার টুলটায় বসে পড়ল, বলল, দিঘিতে নাইবেন বৌদি, বড্ড ভিড় কিন্তু। লতা চুল খুলতে খুলতে বলল, কি করব বলো, আগে তো বাথরুম ছাড়া স্নান করতেই পারতাম না। এখন তোমার দাদার পাল্লায় পড়ে সব লজ্জা খুইয়ে বসেছি। লতা হাসছিল। সাধুর মনে হলো ওর হাসিতে দুঃখ আছে। সে বলল, আপনি কোথাকার মেয়ে বৌদি? চুলে চিরুনি চালিয়ে লতা জবাব দিল, বাবার বাড়ি ভাই কলকাতায়, এখন আর কেউ নেই। একটা ভাই, সে 3 বছর নিরুদ্দেশ। নিরুদ্দেশ মানে? কোথায় চলে গিয়েছে কে জানে, অনেক খোঁজ খবর করে পাত্তা পাইনি। হয়তো প্রাণী মারা পড়েছে। তুমি দেখো ভাই কেমন। বলে লতা তাঁবুতে ঢুকে কি সব হাতড়াতে ব্যস্ত হল। সাধু বলে উঠল, ধরে নাও না আমি তোমার সেই ভাই। বলে নিজেই অবাক হয়ে গেল। এমন একটা কথা তার মুখে এসে গেল কিভাবে? ওখানে লতা কথাটা শুনে তার দিকে তাকালো। মুখে কেমন শান্ত হাসি, গুড়ি মেরে একটা হাত হাঁটুতে রেখে কিসে টানাটানি করছিল। তারপর মাথাটা দোলালো এবং বেরিয়ে এলো সাবানের কৌটা আর তোয়ালে হাতে নিয়ে। বলল, তুমি তো আমার ভাই। তারপর চলে গেল। সাধু তাকিয়ে তাকিয়ে তার চলে যাওয়া দেখছিল। মেলার পিছন ঘুরে গাছের ছায়ায় যেন নাচের ভঙ্গিতে চলে যাচ্ছে বোস সাহেবের বউ। রাতে যতটা মোটাসোটা স্বাস্থ্যবতী মনে হয়েছিল, আদতে তা নয়। বেশ খানিকটা রোগা হালকা গরম, মুখটাই যা ভরাট, পাশুটে রং, কপালটা একটু চৌড়া, মাথায় যতটা চুল থাকা উচিত ছিল তা নেই। জংলা ছাপের শাড়ি আর হাতাকাটা ব্লাউজ পরা মেয়েটিকে কেন যে আপন লাগছিল সাধু জানে না। বোনের ভাই হওয়া কি সুখ সে কেমন করে জানবে? শুধু মনটা কেমন করে ওঠে। লতা চোখের আড়াল হলে কিছুক্ষণ সাধু চুপচাপ বসে থাকল। তারপর হঠাৎ মুখ এবং ঘাড় সিধে করল। কি একটা চাপা গড়গড় শব্দ শোনা যাচ্ছিল নিজের মধ্যে। সে চকিতে চোখ এদিক ওদিক তাকালো। তারপর শটান উঠে তাঁবুতে ঢুকল।
ক্যাম্প খাটপার তলায় একটা বাক্স দেখেছিল। উকি মেরে লক্ষ্য করল বাক্সয় তালা আটা আছে। হাত বাড়িয়ে টানাটানি করল। তারপর সিদ্ধান্ত নিল এটা তুলে নিয়েই কেটে পড়া যায়। নিশ্চয় টাকা করি গয়নাগাটি এর মধ্যেই আছে। কিন্তু যেই বাক্সটা টানতে গেছে পেছনে সঞ্জয় বোসের গান শোনা গেল। চাপা গলায় হিন্দি গান গাইতে গাইতে সে আসছে। তাকে দেখা যাচ্ছিল না। সাধু উঠে দাঁড়ালো। তারপর কি করবে খুঁজে না পেয়ে ক্যাম্প খাটে গড়িয়ে পড়ল। চোখ বুজে ঘুমের ভান করল। সঞ্জয় বোস এসে উকি মেরে বলল, হ্যাঁ রিংমাস্টার, মরেছে যে, নির্ঘাত মরেছে। সাধু ধর্মর করে উঠে বসল। বৌদির বিছানায় শুয়েছ? ডান্ডি খাবে ব্রাদার। ওরে বাস, আমাকে ছুতে দেয় না। শিগগির করে এসো, মেক হোস্ট। বলে ফুর্তিবাজ জুয়ারি শীষ দিতে দিতে কোট খুলতে থাকল। সাধু প্রস্তুত হবার ভান করল। রাত্রিরে ঘুম ভালো হয়নি। চোখ দুটো এটে আসছিল। ও কোথায়? নাইতে গেলেন। ওকে, ফিরে এলে আমরা দুই ভাই খাবো, কেমন? এগ্রি? সাধু মাথা দোলানো। বুঝলে ব্রাদার, শালা শ্যামানার আমার ব্যবস্থা হয়ে যাচ্ছে আজই। থানার বড় বাবু আমার বুজুম ফ্রেন্ড। খিলা খেয়ে কোথায় ছিলে এতক্ষণ? সাধু আড়াল থেকে সব দেখেছিল। বলল, হ্যাঁ দাদা, সে তো দেখলাম। এবার কি করবে রাজকেলরা, হ্যাঁ? বলে সঞ্জয় জোরে হাসতে থাকল। সাধু তার হাসিতে যোগ দিল। সঞ্জয় পোশাক খুলে ফেলল। তার বিশাল শরীরে থলথলে ভুঁড়ি জমেছে। চর্বি আছে গায়ে গতরে। যেখানে রোদ পড়েছে সেখানে টুলটা পেতে সে বসল। সিগারেটের প্যাকেট খুলে বলল, খাবে নাকি ভাইয়া? লজ্জার কি আছে, তুমি খাও। তা আমি টের পেয়েছি। এসো, দুই ভাই মৌজ করে সিগারেট খেয়ে নেই। ও আসুক, তারপর কি? শোকৌতকে ফুর্তিবাজ জুয়ারি সাধুর দিকে তাকালো। সাধু বলল, চান? চান বলে সঞ্জয় ওকে জড়িয়ে ধরল প্রায়। সাধু মদের গন্ধ পাচ্ছিল। কোথাও তাহলে দারোগার সঙ্গে এতক্ষণ খাওয়া হচ্ছিল। কোথায় হতে পারে তার? নিশ্চয় মেলা কমিটির আড্ডায়। গাছপালার ছায়া ভিজিয়ে দিতে দিতে লতা এসে গেল একটু পরে। সাধু আর চোখে দেখছিল ওকে। ভিজে শাড়িতে মেয়েদের এরকম কেন দেখায়? কোথাও কোথাও ফর্সা চামড়া স্বচ্ছ কাপড়ের উপর স্পষ্ট দেখা যাচ্ছে। সাধু ফেল করে তাকিয়ে থাকল। লতা মোটর গাড়ির আড়ালে গিয়ে শাড়ি বদলাতে ব্যস্ত হল। সঞ্জয় বলল, আমরা সেরে আসি দুই ভাইয়ে। ভিড় কেমন দেখলে ঘাটে? লতা কাঁপতে কাঁপতে বলল, গিয়ে দেখো না। উৎসাহে যতটা নয়, সঞ্জয়ের টানে সাধু দিঘির দিকে এগোলো বটে, কিন্তু আসলে সে বরাবর বড্ড জল কাতুরে। স্নান করে কদাচিৎ, তাতে পুরো শীতকালটা সে স্নান করে না। বড়জোর মাথায় একটু জল নিয়ে নেয়, তাতে তার কাঁপুনির চূড়ান্ত। ছেলেবেলায় মা তাকে স্নান করাবার সময় সে এক প্রকাণ্ড কাণ্ড হতো। বাড়ি মাথায় করে চেঁচাত সাধু। মা বলতো, ভরে গরম জল, দেখ এ দেখ। তাতে কি? সাধু সাদা চামড়ার অজস্র বুজকুড়ি ফুটত ঘামাচির মতো। স্নানের আগেই দাঁতে দাঁতে খটখট করে বাজত। মা হাসত, পরে খেপে যেত। চড়থাপ্পড় খেতে খেতে স্নান করতে হতো সাধুকে। কালো মুখুজ্জে বারান্দায় বসে তেল মাখত, নিজে নয়, কোনো না কোনো পালোয়ান চেলা এ কাজের জন্য হাজির থাকত তার কাছে। কালো মুখুজ্জে সাধুর স্নান দেখে বলতো, এই শালা আগের জন্মে বেড়ান ছিল। তা শুনে মা বলতো, আর তুমি ছিলে আস্তে একটা ভোদর। হাহা করে হাসত কালো মুখুজ্জে। পেল্লায় সাজত, মাথায় সঞ্জয়ের মতো টাক। এই টাক ফুটো করেছিল পুলিশের গুলি। তখন মা বেঁচে থাকলে বড্ড খুশি হতো, সাধুর মনে হয়। মা সাপ সাপান্ত করত কি না, বলতো পাশার ধান উল্টে যাবে একদিন। তখন দেখবে এই দাসী মাগির পায়ের তলায় কোকিয়ে কোকিয়ে মরবে। মরার সময় মুখে জল দেব ভাবছ? সে মেয়ে ওই শৈল নয়। বাবার মুখে মা জল দেবার সুযোগই পেল না অবশ্য, নয়তো সাধু দেখত মা কি করে। ওই যে
তোমার পাতে ভাত খুলি তো আছে আমি বেজন্মা মেয়ে বলে কতবার অকাট্য দিব্যি দিত, আবার কিন্তু সুরসুর করে ভাত বেড়ে দিত। প্রকাণ্ড বাটি ভরা পাঁঠার মাংস এগিয়ে দিত। মুখ টিপে হেসে বলতো, একদিন তো মুখ ফুটে বললে না কেমন রেঁধেছি। তা বলবে কেন? আমি তো ডাকাত বাপের মেয়ে নই, মানুষের মাথা ভাঙতেও পারিনি। কার জন্যে কথাটা বলতো সাধু জানে। বাউরি পাড়ার গদায়ের মেয়ের সঙ্গে কালু মুখার্জির বদনাম ছিল। সে মেয়ে নাকি ডাকাতি করতে যেত মুখুর্জির দলে। সাধুর আবছা মনে পড়ে তাকে। মা কালীর মতো গরণ, দেখলেই সাধুর গা ঘিনঘিন করেছে। কতদিন উকি মেরে দেখে এসেছে সে বাবার গ্রীষ্মের দুপুরে দিব্যি দরজা খুলে রেখেই গলা জড়িয়ে শুয়ে আছে। ওভাবে পুরুষ ও মেয়ে শোয় কেন বুঝতে পারত না সাধু। এখন বোঝে, কিন্তু কি এক নিষ্পৃহতায় শক্তি তাকে যেন ওদিকে থেকে শত দূরে সরিয়ে রাখতে চায়। সাধু ভাবে, নিজে থেকে মুখ ফুটে কোনো মেয়ে বললে তার কাছে শুতে তার আপত্তি নেই, কিন্তু নিজে আগ বাড়িয়ে বলতে পারবে না, তার ভারী লজ্জা করেছে। ওই ধেয়ে বয়সেও সে লজ্জা বা গোপন ভীরুতার ভাবটি কাটল কই? আসলে এসব ব্যাপারে খানিকটা সাহস দরকার। তা তার মূলেই নেই। বরং কোনো মেয়ের গলায় ফাঁস লাগিয়ে মারতে দাও, সাধু মুহূর্তে ৭-৫ না ভেবেই পা বাড়াবে। কিন্তু পিরিতি, সাধুর মুখটা লাল হয়ে যায়, বুকের ভেতরে হুরমাতুন চলতে থাকে। দিঘির জলে সঞ্জয় নেমে গেলে সাধু বিপদে পড়ে গেল। তেল মেখে নিলে পারত, হাতে নতুন মোড়ক, খোলা সাবান। লোভ হচ্ছে মাখতে, কিন্তু জলে পা বাড়িয়ে কাঁপুনি জেগেছে। সঞ্জয়ের থলথলে গতর জলে চকচক করছে। অবশ্য সেও হাপুস হুপুস করে ডুবে মাথা তুলে মুখ দিয়ে কত রকম শব্দ করছে, দাঁতে দাঁত ঠেকাঠেকি করছে। সাধু সাবানটা একধারে রেখে কাঠ হয়ে দাঁড়িয়েছিল। সঞ্জয় ঘুরে তাকে দেখে বলল, কি হলো? চলে এসো, কাম। বার কতক ডাকার পর সে করল কি, হুড়মুড় করে সোনালি মোষের মতো এসে সাধুকে পাজা কোলে করে তুলে নিল। ঘাট শুদ্ধ লোক সাধুর চেঁচাচেঁচি শুনে হেসে খুন হল। সাধু হাত পা ছুটতে থাকল। ওরে বাবা, মরে যাব, ওরে বাবা। তারপর অবশ্য কাঁপতে কাঁপতে সাধু সাবান মেখেছে। মাখতে মাখতে দ্রুত কয়েকটা জিনিস ভেবেও নিয়েছে। সাহেব জোয়ারের গায়ে অসুরের শক্তি আছে। সার্কাসের নাকি বড় খেলোয়াড় ছিল, বারের কসরত করত, আবার বুকে হাতিও নিত, ডাম্বেল মুগুর ভাজত। এখন সব ছেড়ে বেজায় মুটিয়ে যাচ্ছে। গরনের শ্রী বদলেছে। একটু আধটু চর্চা না করলে নাকি এরপর খারাপ অসুখ করে মারা পড়বে। ফেরার পথে সাধু নিজের উজ্জ্বল হয়ে ওঠা শরীরের মুহে পড়ে যাচ্ছিল, আর নানা ভাবনার ফাঁকে সঞ্জয়ের শরীরের ইতিহাস শুনছিল। না, এই লোকটাকে ফাঁস দিয়ে মারার কথা না ভাবাই ভালো। চাকু চালিয়েও এই প্রকাণ্ড বলিষ্ঠ প্রাণের মানুষটাকে থামিয়ে দেওয়া যাবে না। তাহলে শ্যাম ওকে ঘুষিতে কাবু করল কিভাবে? সঞ্জয়কে হঠাৎ বেমক্কা শুধিয়ে বলেছে সে। সঞ্জয় বলেছে, আরে সে তো আচমকা, তাছাড়া তোমার বৌদি অমন করে ধরল আমাকে। আপনি ঘুষি মারলে তো শালা বেলুন ফাটা হতো। হতো হয়তো, কিন্তু এই হাত দুটো দেখছো না? অ্যাক্সিডেন্টে আঙ্গুল আর কবজি জোর ক্ষম হয়েছিল, তাই তো সার্কাস ছেড়ে দিতে হলো। কবজি দুটো দেখে শেষ অবধি আশ্বস্ত হলো সাধু। তাহলেও যে মানুষ বুকে হাতি রয়েছে, সে কালু মুখর্জির চেয়েও বীর। বীরের প্রতি বরাবর সাধুর মোহ আছে, কেমন যেন আপন মনে হয় তাকে। মাঠঘাটে পিকনিকের রান্না ভাই, লতা বলল। কোনো রকমে খিদে মেটাবার ব্যবস্থা, তোমার হয়তো ভালো লাগবে না। সাধু হাপুস হুপুস খাচ্ছিল। ভালো লাগবে না মানে? অমন করে কোনো মেয়ে তাকে খেতে দিয়েছে? মনেই পড়ে না সেই ছেলেবেলায় মা অমন করে খাওয়াতো। তারপর তো সাধু ভিকেরির মতো তফাতে বসে একলা একলা গিলেছে। কে বলেছে তাকে অমন করে? এটা আর একটু নেও। না না, লজ্জা করো না ভাই। সাধুর চোখে জল এসে গেল। ও কি, ঝাল তো দিনই মুটে। তোমার দাদা ঝাল খায় না, আমিও না। স্রেফ গুঁড়ো মশলার রান্না। মশলা না ঘোরার না দিই কে জানে।
সঞ্জয় ডিমের ঝোলের দিকে তাকিয়ে বলল, হেই, দিলে তো মনে পড়িয়ে। তোমার আবার কি হলো? ঘোরার না দি বললে। সাধুর চোখে জল নিয়ে হাসতে লাগল। মোটর গাড়িটা স্টার্ট দিয়ে রোদে রেখে সঞ্জয় হুড নামিয়ে দিয়েছে। পা দুটো টুলে ঘুমোচ্ছে। লতা রোদে টুল পেতে বসে চুল শুকাচ্ছে। সাধু পাশে ঘাসের উপর বসে সিগারেট টানতে টানতে হঠাৎ বলল, গয়না পরেন না বৌদি? লতা হাই তুলে বলল, গয়না? হ্যাঁ, গয়না পরলে আপনাকে কত মানাতো। লতা হাসল, তারপর গম্ভীর হয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, গয়না কোথায় পাবো ভাই? যা 2-4খানা ছিল তোমার দাদার পুঁজিতে লেগে গেল। মহল্লার মেলায় গত পুজোয় ও আমাকে শুদ্ধ হেরে যেতে বসেছিল। সাধু খিকখিক করে হাসলেও লতা হাসল না। লতা বলল, সত্যি বলছি, উস্তাদদেরও উস্তাদ থাকে না। পড়েছিল এক পাকা জোয়ারির হাতে, শেষ অবধি। হঠাৎ ওকে থামতে দেখে সাধু বলল, জুয়ো খেলা ভালো নয় বৌদি, দাদাকে অন্য লাইন ধরতে বলেন না কেন? সোনার পাত্র নয়। আমি বলবো? তাহলেই হয়েছে। সাধু একটু ভেবে নিয়ে বলল, ওই গাড়িটার প্যাসেঞ্জার বললেও তো পয়সা হয়। আমাদের হরিণমারার রুটে অমনি একটা ট্যাক্সি চালিয়ে ফেলটুবাবু লাল হয়ে গেছে। আপনার দিব্যি। লতা আবার একটু হাসল। পাগল হয়েছ? ওটা তোমার দাদার সেকেন্ড ওয়াইফ, আমার সতীন, বুঝেছ? লটারিতে টাকা পেয়ে কিনেছে, এই তো গত মাসে। কি কাণ্ড! তা আপনাকে গয়না গড়িয়ে না দিয়ে মোটর গাড়ি কিনলেন কেন দাদা? সাধু অবাক হয়ে গেল। লতা কিন্তু হঠাৎ রেগে গেল। ব্যাট, শুধু গয়না গয়না আর গয়না, ও কথা ছাড়ো তো ভাই। পরক্ষণে সাধুর মুখটা দেখে নিয়ে আবার হেসে বলল, নিজের বউ যখন হবে তখন প্রাণ ভরে গয়না পরিও, কেমন? বলে সে তাঁবুর ভেতর গিয়ে শুয়ে পড়ল। সাধু কিছুক্ষণ বসে রইল। কেমন করে তার মাথায় মেয়েদের সঙ্গে গয়নাটার সম্পর্ক হয়ে গেছে কে জানে। মেয়েদের সে গয়নার বাইরে দেখতে চাইছে না কেন? তাহলে তার পাপী মনের লোভ। নিজের প্রতি ক্ষুব্ধ হল সাধু। সে কি অদ্ভুত মন নিয়ে জন্মেছে? মেয়েদের রক্ত মাংস বলতে যে একটা ব্যাপার আছে, সেটাই তো দুনিয়ার সব পুরুষ মানুষের আকাঙ্ক্ষার জিনিস। শুধু সাধু অন্যরকম, তার মনটা তেতো হয়ে গেল। একটু বসে থেকে সে উঠল। ঘুমোবে না। খাওয়া থাকার জায়গা আপাতত পাওয়া গেছে, কিন্তু সাধু নিজেও তো বরাবর এখানে থাকতে পারবে না। হাতে মাত্র 10 টাকা, কয়েক আনা সম্বল, এখানেই টাকার ধান্দায় বেরোনোর দরকার। সে শিকারের খোঁজে মেলায় ঘুরতে গেল। শটান গেল তেঁতুলতলার কপাট তক্তপোষ ওলাদের আড্ডায়। পাশেই দিঘির পার উঁচু হয়ে উঠেছে, পারে অজস্র তাল গাছ। রোদে সেখানে দাঁড়িয়ে সে ওদের সঙ্গে ভাব জমাবার ফিকির খুঁজতে লাগল। সেই সময় তার কানে ভেসে এলো বাঁশের বাঁশির সুর। কয়েক মুহূর্ত তন্ময় হয়ে সুরটা শুনতে থাকল সে। প্রথমে ভেবেছিল কোথাও রেকর্ড বাজছে, কিন্তু রেকর্ড নয়। তেঁতুলতলার দিক থেকে আওয়াজটা আসছিল। তার চোখ পড়ল নিচের জমিতে, কিন্তু ধান কেটে নেয়া জমির উপর কপাট আর তক্তপোষের গাদা। সেখানে রোদে তক্তপোষ পেতে একজন বসে আছে, সেই বাঁশি বাজাচ্ছে। সাধু হনহন করে নেমে গেল। তার পায়ের শব্দে লোকটা চমকে উঠে বাঁশি থামিয়েছিল। সাধু তক্তপোষে বসে বলল, বাজান বাজান দাদা, অপূর্ব। লোকটা সাধুর চেয়ে বেশি বয়সের। বাবু ভদ্রলোক নয়, তার চেহারা ও পোশাকে বোঝা যাচ্ছে। গায়ে ফতোয়া, পরনে পেঁচিয়ে পরা ময়লা ধুতি, গলায় চাঁদির তক্তি আছে, হাতে কামার বালা আছে, টিকালো নাকের তলায় সুচলো গোফ। চমৎকার বাঁশি বাজাতে পারে সে। শ্রোতা না পেয়ে কিছুক্ষণ সে সমানে সুরটা বাজালো, তারপর বাঁশি নামিয়ে রেখে ফতুয়ার পকেট থেকে বিড়ি বের করল। সাধু বলল, সিগারেট খান? সাধু সিগারেট দিলে সে হাত বাড়িয়ে নিল। শিল্পী মানুষ, ভক্ত পেলে খুশি হবে না আবার? সাধু হাওয়া বাঁচিয়ে সিগারেটটা ধরিয়ে দিল তার, এবং নিজেরটাও ধরালো। তারপর বলল, অপূর্ব,
কোথায় শিখলেন দাদা? লোকটা একটু হেসে বলল, নিজে নিজেই প্র্যাকটিস করেছি। আপনার ভালো লাগলো? বললাম, না অপূর্ব, প্রথমে তো গ্রামোফোন ভেবেছিলাম। সত্যি বলছেন? মায়েরি আপনার দিব্যি? ওইটুকু নিয়ে আছি ভাই, আপনাদের আশীর্বাদ। সাধু খুব আগ্রহ দেখিয়ে বলল, জানেন, আমারও ভীষণ শখ হয় বাঁশির, হয়ে ওঠে না। আপনার মতো গুণীর সঙ্গে সঙ্গ পেলে নিশ্চয় চেষ্টা করতাম। এ আর তেমন কি, একটা বাঁশি কিনে ফেলুন, তারপর চালিয়ে দেন। আমি তো মোট 3 বছর বাজাচ্ছি। এ মেলায় বসে বাঁশি কিনে ফেললাম, আবার সেইখানে বসে বাজাচ্ছি। বলে লোকটা তার বাঁশি চর্চার দীর্ঘ ইতিহাস ইনিয়ে বিনিয়ে শোনাল। সাধু বাধ্য হয়ে শুনল, তারপর নাম ধাম ইত্যাদি জানতে চাইল। কপাটওয়ালার নাম শম্ভু, শম্ভু নন্দী। লালগোলা এলাকার পদ্মার ধারে বাড়ি। সেখানে এক হরেরাম বাবুর কাঠগোলা আছে, তারই মাল আসলে। সে কর্মচারী মাত্র, বাবু নিজে আসে না, 2 জন লোক পাঠায় 2 গাড়ি মালের সঙ্গে। গারোয়ানরা পৌঁছে দিয়ে চলে যায়। চিঠি লিখে তারিখ বলে দিলে আবার এসে বাকি যা অবিক্রি থাকে নিয়ে যায়। শম্ভুর সঙ্গীর নাম কান্ত। সে বুড়ো মানুষ, রাতে ঘুম হয় না, তাই সারাদিন ঘুমোয়। ওই দেখুন না, কেমন হা করে ঘুমোচ্ছে। সাধু বুড়োটাকে দেখালো। এবারে বেচাকেনা কেমন হলো? তা মন্দ হচ্ছে না, ধান টানটা ভালোই হয়েছে রারে। তার উপর ক্যানেল এলাকা, সুখা আকড়া নেই। দিনে দিনে দেশের অবস্থা তো ভালোই হচ্ছে আগের তুলনায়। সাধু বলল, আমাকে একটা ভালো বাঁশি কিনে দিন তো দাদা, এক্ষুনি চলুন। আমার আর তর সইছে না, উঠুন উঠুন। শম্ভু উঠে পড়ল। ছোকরাকে তার ভালো লেগেছে, তার উপর এমন মুগ্ধ ভক্ত, বিশেষ করে ভদ্রলোকের ছেলে, সে কখনো তো পায়নি। যাবার সময় কান্ত বুড়োকে ঠেলে জাগিয়ে দিয়ে গেল। আর ঘুমো না কান্ত খুড়ো, উঠো, আমি একবার মেলা থেকে ঘুরে আসি। বুড়ো শুয়ে থেকে বলল, যাও, আমি আছি। কপাট তক্তপোষ তুলে নিয়ে পালানোর চোরের পক্ষে ঝাক্কির ব্যাপার। যেতে যেতে চোরের এইসব অসুবিধের কথা আলোচনা করছিল শম্ভু। মনোহারী লাইনে ঢুকে সাধু তীক্ষ্ণ দৃষ্টে চারদিকে দেখে নিল। এবেলাও ঝুমুররা নিশ্চয় আসবে। এখনো অবশ্য আসেনি, সবে 2-4 জন করে ভিড় বাড়াচ্ছে মেলার। অনেক দেখে শুনে 8 আনার একটা বাঁশি কেনা হলো। সাধু ভিড়ের মধ্যে ফু দিতে দিতে শম্ভুর সঙ্গে তার ডেরায় ফিরল। না, যত সহজ ভেবেছিল তা নয়। মাসখানেক লাগবে ফু প্র্যাকটিস করতে, শম্ভু বলল। তবে সর্বক্ষণ লেগে থাকবেন, হয়ে যাবে। আপনার ফুয়ের গতিক ভালো। সাধু বলল, তাহলে হবে বলছেন? নিশ্চয়ই হবে, মানুষ কি পারে না বলুন। কজন খদ্দের এসে দরাদরি করছিল কান্তবাবু বুড়োর সঙ্গে। শম্ভু তাদের নিয়ে পড়ল। সাধু তখন সেই তক্তপোষে বসে সমানে ফু দিয়ে যাচ্ছে বাঁশিতে। সাধু যখন উঠল তখন মেলার আড়ালে সূর্য অস্ত গেছে। মেলায় জমজমাট ভিড় শুরু হয়েছে। সব ঘাতগত জেনে এবং কিছুটা অনুমান করে সাধু উঠল, বলে এলো, সময় পেলে একবার যাবেন দাদা। কোথায় যাবে তা 100 মুখে বর্ণনা করা হয়ে গেছে। সঞ্জয় জুয়ারি তার দাদা, ওই যে সাহেব জুয়ারি যার মোটর গাড়ি আছে, এমন লোকের সঙ্গে পরিচয় হয়ে শম্ভুর ভারী খুশি। সাধু যেতে যেতে প্ল্যান ছকে নিয়েছে। জুয়ার আসরে শম্ভুকে বসাবে, তারপর সুযোগ মতো বেরিয়ে আসবে এবং তেঁতুল তলায় তক্তপোষ কপাট দিয়ে তৈরি করে চটের পর্দা তুলে ঘরে ঢুকবে বুড়োর কাছে। বুড়োর সঙ্গে আলাপ হয়েছে, তাকে শম্ভুর কথা জিজ্ঞেস করবে। একটা টর্চ চাই, সঞ্জয়ের আছে, সেটা হাতাতে দেরি হবে না। আর চাই একটা মুখ্যম জিনিস, মাফলার। মাফলারও একটা পেয়ে যাবে, সঞ্জয়েরই আছে। একটু ভাবল সে, একটু দুনামনা জাগল। তাহলে কি তাকে সঞ্জয়ের আখড়া ছেড়ে পালিয়ে যেতে হবে? কে জানে অবস্থা কি দাঁড়ায়।
কিন্তু এতদিন পরে এই প্রথম সাধু টের পেল একটা জায়গায় তাকে খুব ভেতর দিক দিয়ে যেন বেঁধে ফেলার ষড়যন্ত্র করেছে। বারবার লতা বৌদির মুখটা তার সামনে ভেসে উঠল। সে চঞ্চল হল, একটা প্রবল ছটফটানি নিয়ে সে এগোল এবং ভিড় ঠেলে এগোতে গিয়ে থমকে দাঁড়াতে হলো তাকে। সামনে একটা দেয়াল যেন, সেই গুফো বন্দুকবাজ মুক্তার, তার গিন্নি, তার 2 মেয়ে। চোখে চোখ পড়া মাত্র সাধু পাশ কাটাতে চাইল, কিন্তু ঘুঘু মুক্তার তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন এবং খপ করে সাধুর হাত ধরে ফেললেন। আরে, তুমি সেই সাধুচরণ না? সেই যে খাগড়ের সোতায় কাল দেখা হলো। কি ধুরন্ধর চোখ লোকটার! সাধু অবশ হয়ে তাকাল। ঝুমুর বলল, সেই বাসনওয়ালা দাদা? গিন্নি বললেন, ও মা, ছেলেটাকে তো চেনাই যায় না। এবার বাবা যেন ছেলে, তেমনি মানিয়েছে। মুক্তার ভবশঙ্কর বললেন, সিগারেট বিড়ি খাওয়ার অভ্যাস আছে কেমন? সাধু বুঝতে না পেরে বলল, আজ্ঞে। হু হু করে হেসে উঠলেন ভবশঙ্কর। আর অস্বীকার করো না হে, ভবমুক্তার ঘাগি দাগির ভেতর অবধি দেখতে পায়। কাল কি কাণ্ড করেছ টের পাওনি, তাই না? ইস, কি সর্বনাশী ছেলে তুমি হে! বোকার মতো দেশলাই কাঠি হোক কিংবা বিড়ি সিগারেটের টুকরোই হোক, নির্ঘাত ফেলে চলে গেছ। আর কি হয়েছিল জানো? সাধু ঘাড়ল না। পিছু ফিরে দেখনি? সাধু ফের ঘাড়ল না। হু হু করে হাসতে থাকল ভবশঙ্কর। গিন্নি বললেন, আমরা তো ভয়ে কাঠ বাবা, চারদিকে আগুন, কি ধুয়ো, কি ধুয়ো। ভাগ্যিস বাতাস ছিল উত্তর দিক থেকে, আগুনটা চলে গেল দক্ষিণে। জায়গায় জায়গায় খড় কাঁচা ছিল, ধরেনি। কি বোকা ছেলে তুমি, দেখো তো। ঝুমুর বলল, এই সিমি আর বাবা পড়েছিলেন আগুনের পাল্লায়। সিমি তো কেশে মুখ লাল করে দৌড়ে এলো। আমরা ধুয়ো পাইনি, খুব মজা লাগছিল কিন্তু। মুক্তার বললেন, খবরদার, ভবিষ্যতে খড়ের জঙ্গলে আগুন ফেলবে না। খুব ভারত জোর যে হাওয়া উল্টো দিকে ছিল। এতক্ষণে হাতটা ছাড়তেই সাধু পা বাড়াল, কিন্তু ভবশঙ্কর ফের আটকালেন। বললেন, উঠেছ কোথায়? সাধু বলল, ওইখানে আমার এক দাদার কাছে। কেমন দাদা? আগে মামা তো। এখানে আমার মামার বাড়ি ছিল কি না? ছিল মানে? এখন সব চলে গেছে জমশেদপুরে। মুক্তারি যারা আরও কিছুক্ষণ চলার পর রাস্তার লোক চলাচলে অসুবিধা হচ্ছে দেখে দলটা ফাঁকার দিকে গেল। সাধুর পালাবার উপায় রইল না। ভবশঙ্কর বললেন, যাও, তোমার কথা নিয়ে না মাথা না ঘামাতুম, ওই কেলেঙ্কারির পর ঘামাতে হয়েছিল, বুঝতে পারছ? তখন ঠিক করেছিলাম, মেলায় যদি দৈবাত ছোকরাটাকে পাই, আয়সা দাবুনি দেব, পাক্কা 1 বছর ঘানি টানা সামিল হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার হাসির ধুম পড়ে গেল। গিন্নি বললেন, মুখ দেখে বুঝছ না? তখনই বুঝেছিলাম, বয়স হচ্ছে ছেলে মানুষ, একেবারে সাদাসিধে গো বেচারা। বেচারাকে ভদ্রলোকের ছেলে হয়েও কচি কাঁচা বয়সে ঝাঁকা বইতে হচ্ছে। মুক্তার বললেন, ঝাঁকা কি হলো হে? সাধু একটু হাসল। আগে ফেলে দিয়েছি, ও কাজ আর করব না। ওর পিঠে প্রশংসাসূচক থাপ্পড় মেরে ভবশঙ্কর বললেন, এক্সিলেন্ট, এখন এসো, দল বেঁধে মেলা দেখি আমরা। খুব বড় সার্কাস হয়েছে নাকি? ঝুমুর ও সীমা সার্কাস নিয়ে হইচই করার তালে ছিল। হঠাৎ ভবশঙ্কর মুক্তার চেঁচিয়ে উঠলেন, কি লুকোচ্ছ দেখি দেখি। সাধু এতক্ষণ বা হাতে বাঁশিটা পিঠের দিকে জামার তালে গুজবার চেষ্টা করছিল। ঘুঘু মুক্তার বাবুর চোখ এবার সেখানে গেছে। সাধু পিঠ বাঁচাতে পারল না। মুক্তার গুপ্তিছোড়া আবিষ্কার করার মতো আসামিকে আদায় করে জিনিসটা বাগাল। তারপর ঝুমুর, সীমা এবং তাদের মায়ের সঙ্গে তার এক গলায় একটা কোরাস বেজে উঠল, বাঁশি। মুক্তারবাবুর চোখের সামনে ঘুরিয়ে ফিরে বাঁশিটা দেখে একগাল হেসে বলল, হ্যাঁ, তুমি বাঁশিও বাজাতে পারো? বলো কি হে সাধুচরণ, হ্যাঁ? তুমি তো রীতিমতো গুণী ছেলে। ওরো মা, বলেছিলাম না,
চেহারা দেখে ধরেছি, ছেঁড়া বস্তার খাসা চাল। মুক্তার গিন্নি সস্নেহে সপ্রশংস চেয়ে আছেন সাধুর দিকে। দুই বোন একবার বাসি একবার সাধুকে চঞ্চল দৃষ্টিতে ঝকমকিয়ে দিচ্ছে। সাধুর মুখটা প্রথমে সাদা হয়ে উঠেছিল, যেন সত্যি একটা গুপ্তি ছোড়া বের করা হচ্ছে তার কাছ থেকে। তারপর ভীষণ রাঙ্গা হয়েছে। লজ্জায় চোখের দৃষ্টি মুক্তারবাবুর গলাবদ্ধ কোটের বোতামে আটকেছে। এ সময় আয়নায় যদি নিজেকে দেখত, কি ভীষণ চমকে উঠত সে। পৃথিবীর তাবৎ নিষ্পাপ সরলতা যেন ওই সন্ধ্যার মেলায় ভিড়ে তার চেহারায় এসে জড়ো হয়েছে। একটা অসহায় সুন্দর শিশুর খোলস পাঠিয়ে দিয়ে এই মুহূর্তে তাকে ঢেকে রেখেছে, এবং এর চেয়ে মর্মান্তিক ঠাট্টা আর কি থাকতে পারে। মাঝে মাঝে সাধুকে নিয়ে এমন নিষ্ঠুর বিদ্রূপ কেউ করে বসে, সাধু টের পায়, অথচ তার কিছু করার থাকে না। সামনে তাকে পেলে তো গলায় ফাঁস লাগিয়ে হ্যাচকা টান দিত। তোমার বাঁশি শোনা যাবে সময় মতো, বলে মুক্তার সাধুর কাঁধে ধরে পা বাড়ালেন। সাধু যেন বানের জলে ভেসে চলল। পাথর চাপা কান্না তার বুকে। পারলে মেলার সব আওয়াজ ছাপিয়ে চেঁচিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মোস্তফা সিরাজের লেখা থ্রিলার উপন্যাস নৃশংস। নৃশংসের তৃতীয় পর্ব আজকে আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।